প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজকে আমরা দেওয়ানি কার্যবিধির প্রথম তফসিল আলোচনা করব। প্রথম তফসিলের আদেশ 1 থেকে আদেশ 8 পর্যন্ত। এখানে বিধি নাম্বারগুলো আছে আর এখানে আদেশ আছে। আদেশ একে আদেশ একের যে শিরোনাম সেটা হচ্ছে মোকদ্দমার পক্ষসমূহ, অর্থাৎ পার্টিস অব দ্য শুট। মোকদ্দমার পক্ষ কারা হবে, পক্ষদেরকে কিভাবে লিপিবদ্ধ করব, এগুলো বলা হচ্ছে। বিধি বা রুল একে বলা হচ্ছে বাদী হিসাবে পক্ষভুক্ত বা শামিল করতে হবে যারা কোনো মামলার ইন্টারেস্টেড পার্টি, মানে যাদের যাদের ইন্টারেস্ট আছে মামলার সাথে, স্বার্থের সাথে যুক্ত যারা আছেন, সবার নাম অন্তর্ভুক্ত করতে হবে, নাম, পিতার নাম বা স্বামীর নাম, ঠিকানা সহ। 3 নম্বর বিধিতে বলছে বিবাদী হিসাবে পক্ষভুক্ত বা শামিল, তাহলে বিবাদীদের নাম ঠিকানা 3 নম্বর বিধিতে বলে দেওয়া আছে। তার মানে একটা মামলায় এক আদেশের এক বিধিতে বাদীদের নাম উল্লেখ থাকে এবং এক আদেশের 3 বিধিতে বিবাদীর নাম উল্লেখ থাকে। এই বিধি অনুসারে থাকবে। এখন এমসিকিউ প্রশ্ন কিভাবে আসতে পারে এখান থেকে, বলতে পারে বাদীদের পক্ষভুক্ত হয় দেওয়ানি কার্যবিধির কোন বিধি অনুসারে বা কোন আদেশ অনুসারে। আদেশ একের বিধি 1 অনুসারে। আর বিবাদীদের নাম যুক্ত হয় বা পক্ষভুক্ত হয় আদেশ একের বিধি 3 অনুসারে। এইভাবে আদেশ এবং বিধি কোথায় কি অবস্থায় কি আছে, এই বিষয়গুলো সংক্ষিপ্তভাবে তুলে ধরা হয়েছে, এগুলো মনে রাখবেন। 8 নম্বর হচ্ছে সবার পক্ষে এক ব্যক্তির প্রতিনিধিত্বমূলক মোকদ্দমা দাখিল বা জবাব দাখিল। অনেক সময় পাওয়ার অফ অ্যাটর্নি নিয়ে অনেকের পক্ষে একজন মামলায় বাদী হতে পারে পাওয়ার অফ অ্যাটর্নি হিসাবে বা আমোক্তার হিসাবে। এটা তাহলে পাওয়ার অফ অ্যাটর্নির বিধানটা আহ, বৈধ করে দেওয়া হয়েছে 8-এ। 9-এ বলা হচ্ছে ভ্রান্তিভুক্তি বা অপসংযোগ এবং অপসংযুক্তি, মিস জয়েন্ডার অ্যান্ড নন জয়েন্ডার, এই শব্দটা আপনারা খুবই গুরুত্বপূর্ণ। ইংলিশটাও জানতে হবে, বাংলাটাও জানতে হবে। মিস জয়েন্ডার অ্যান্ড নন জয়েন্ডার। মিস জয়েন্ডার বলতে কোনো ব্যক্তির নাম ভুল ক্রমে চলে এসেছে, এই ব্যক্তির নাম এই মামলায় থাকার কথা না, বাদী হিসাবে হোক বা বিবাদী হিসাবে হোক। মনে করেন যে মিস্টার রহিম একটা নাম, এই মামলাতে সে বাদীও হওয়ার কথা না, বিবাদী হওয়ার কথা না, কিন্তু ভুলক্রমে রহিম নামটা চলে এসেছে, এটাকে বলা হচ্ছে মিস জয়েন্ডার, মানে ভুলভাবে সে সংযুক্ত হয়ে গেছে। আর নন জয়েন্ডার কি, মনে করেন কামাল নামে একজন ব্যক্তি আছে, তার নামটা বাদীর হিসাবে সংযুক্ত হওয়া উচিত ছিল, কিন্তু সেই নামটা বাদ পড়ে গেছে, এটাকে বলে নন জয়েন্ডার, মানে অসংযুক্তি, সংযুক্ত হয়নি। তো এইটা ভাইভাতেও খুব প্রশ্ন করা হয় যে মিস জয়েন্ডার এবং নন জয়েন্ডার কি। কোথায় আছে তাহলে বিধানটা? আদেশ 1 বিধি 9-এ। মোকদ্দমার ক্ষতি হবে না বা মামলা ব্যর্থ হবে না যদি কোনো মামলায় মিস জয়েন্ডার বা নন জয়েন্ডার হয়ে যায়। সেক্ষেত্রে কি মামলার ক্ষতি হয়ে যাবে? না, ক্ষতি হবে না, কারণ পরবর্তীতে আরজি সংশোধনের মাধ্যমে এই মিস জয়েন্ডার এবং নন জয়েন্ডার প্রবলেমটা সলভ করা যেতে পারে। এই কারণে প্রথমে যদি এরকম হয়ে যায়, মামলার মিস জয়েন্ডার নন জয়েন্ডার প্রবলেম চলে আসে, তো এইটা সলভ করা যাবে, কোনো সমস্যা নেই। আমরা আদেশ 1 পড়ে শেষ করে দিলাম, এবার আমরা পড়বো আদেশ 2, মোকদ্দমার গঠন। একটা মোকদ্দমা বা একটা শুটের কন্টেন্ট কেমন হবে, এর মধ্যে কি কি থাকবে। এখান থেকে আমাদের মাত্র একটা বিধি পড়তে হবে, অন্যান্য বিধিগুলো পড়ার দরকার নেই। ইম্পর্টেন্ট বিধিগুলোই কিন্তু আমি আলোচনা করছি খুব সংক্ষিপ্তভাবে। অতএব আপনাদেরকে বই ওপেন করে অনেক বিধি পড়ার দরকার নেই। যেগুলো ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার মতন, বাস্তবে প্রয়োগ আছে, যেগুলো কোর্টে কাজে লাগে, সেখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। বলে রাখা ভালো, বিগত 2023 সালের আমার এই নোট থেকেই 20টা প্রশ্নই কমন ছিল, সিপিসি অংশের 20-এ 20 কমন ছিল। এই রিলেটেড আমার ভিডিও আছে, আমি দেখেই দিয়েছি যে আমার নোটের কোন অংশ থেকে কোন প্রশ্নটা কমন ছিল। 20টাতে 20টাই কমন ছিল।
বলতে গেলে সরাসরি কমন ছিল প্রায় 18টার মতো, দুইটা একটু ঘুরিয়ে পেঁচিয়ে কমন ছিল। 3 নম্বর, মোকদ্দমার কারণগুলো একত্রিতকরণ, কি কারণে মোকদ্দমা করা হচ্ছে সেটা বর্ণনা দিতে হবে। তারপরে আদালতের এখতিয়ার, এই মামলাটা এই আদালতে করা যায় কিনা, আর্থিক এখতিয়ার, স্থানীয় এখতিয়ার এগুলো ঠিক আছে কিনা, বা সাবজেক্ট ম্যাটারগত বিষয়বস্তুগত এখতিয়ার ঠিক আছে কিনা। তারপরে রুজুর তারিখ হতে সমগ্র বিষয়বস্তুর মূল্যের উপর নির্ভর করবে। এই যে আদালতের এখতিয়ার রুজুর তারিখ হতে সমগ্র বিষয়বস্তুর মূল্যের উপর নির্ভর করবে, মানে একটা মামলার কোন আদালতে দাখিল হবে, এটার জন্য একটা সম্পত্তি নিয়ে যদি মামলা হয় তাহলে সম্পত্তির ভ্যালুয়েশন বা মূল্য বা তাইদাদ, তাইদাদ বলা হয় আরবি ভাষায়। এটাও, যেমন আজকে আমি একটা ক্লাসে ঢোকার আগে একটা আরজি রেডি করলাম, সেই মামলার তাইদাদ 13,000 টাকা, দলিলে উল্লেখিত পরিমাণ। তো এইটাকে বিষয়বস্তুর মূল্য বা ভ্যালুয়েশন বা তাইদাদ যেটাই বলি না কেন, এইটা নির্ভর করবে যেদিনকে রুজুর তারিখ সেই দিন থেকে। আবার কিছু কিছু সম্পত্তির বাজার মূল্য অনুসারে তাইদাদ নির্ধারিত হয়। তো কখন কি হয় এগুলো প্র্যাকটিস করতে গেলে আপনারা বুঝতে পারবেন। এইটা এমসিকিউ এর জন্য খুব একটা গুরুত্বপূর্ণ না, তবে দুই আদেশ থেকে একটা বিধি পড়লে হবে। তারপরে আদেশ 3, স্বীকৃত প্রতিনিধি ও কৌশলী বা উকিল বা প্লিডার। তো বলে রাখা ভালো, অ্যাডভোকেট ঠিক আছে, আমি যেমন অ্যাডভোকেট, আরো অ্যাডভোকেট আছেন। যখন আমরা সিভিল মামলা করব তখন আর অ্যাডভোকেট বলা হয় না, তখন বলা হয় প্লিডার। প্লিড করি আমরা, সিভিল মামলায় যখন হিয়ারিং করে তখন এটাকে বলা হয় প্লিড করা। তো প্লিড যিনি করেন তিনি হচ্ছে প্লিডার। যেমন প্লে করলে প্লেয়ার, তেমনি প্লিড করলে প্লিডার। তো এটার বাংলা বলা হচ্ছে উকিল বা কৌশলী, আইনজীবীদেরকে কৌশলী বলা হয়। তাহলে স্বীকৃত প্রতিনিধি আমরা, যেমন যে মামলাটা কালকে ফাইলিং করব, এখানে কিছুক্ষণ আগে তিনি এসে ওকালতনামা, আরজি, যেখানে সাইন লাগবে স্বাক্ষর উনি করে গেলেন। ওকালতনামায় যখন স্বাক্ষর তিনি দিলেন আমার মক্কেল, তখন তিনি আমাকে স্বীকার করে নিলেন তার আইনজীবী হিসাবে। তার মানে আমি তার স্বীকৃত প্রতিনিধি হয়ে গেলাম বা কৌশলী হয়ে গেলাম। তো এখানে স্বীকৃত প্রতিনিধি বলতে আইনজীবীকেও বোঝায়, আবার স্বীকৃত প্রতিনিধি বলতে আমুকতারের মাধ্যমে অন্য কোনো ব্যক্তিকে সে মামলার পরিচালনার দায়িত্ব দিচ্ছে কিনা সেটাও বোঝায়। বিধি একে বলা হচ্ছে উপস্থিতি বা ইত্যাদি ব্যক্তিগতভাবে বা স্বীকৃত প্রতিনিধি বা উকিল মারফত জমা দিতে হবে বা হাজির হতে হবে। একটা মামলায় বাদী এতে সই করে চলে গেলেন আমার মক্কেল, আমি এই মামলাটা তার পক্ষে কি করব, সাবমিট করে দেবো আদালতে। তাকে কোর্টে উপস্থিত হওয়ার দরকার নেই। ক্রিমিনাল মামলায় কিন্তু আদালতে দাঁড়িয়ে ফৌজদারি কার্যবিধির 200 ধারায় তাকে কি দিতে হয়, বক্তব্য পেশ করতে হয়, প্রশ্ন করে। এটাকে বলা হচ্ছে বাদী পরীক্ষা করা। তো টেস্ট করে আদালত যে আসলে সঠিক মামলা করছে কিনা, বা সঠিক ব্যক্তি বা বাদী নিজে মামলা করছে কিনা, না অন্য কেউ প্রক্সি দিতে আসছে। তো টেস্ট করা হয় যে সে মামলার ঘটনা সম্পর্কে কতটুকু জানে। নাম ঠিকানা জিজ্ঞাসা করে, শপথ পাঠ করে কি করা হয়, ফাইলিং এর সময় জিজ্ঞাসাবাদ করা হয়। এটা ক্রিমিনাল মামলার ক্ষেত্রে প্রযোজ্য, যেটা কোর্টে সাবমিট করা হয়, যে মামলা ফাইলিং করা হয় সিআর মামলা বেসিক্যালি, এবং বিভিন্ন পিটিশন যে কেস সেগুলোর ক্ষেত্রে প্রযোজ্য। কিন্তু যদি থানায় মামলা করা হয়, এই বাদীকে পরীক্ষা করার বিষয়টি প্রযোজ্য না, বা সিভিল মামলার ক্ষেত্রেও প্রযোজ্য না। সিভিল মামলায় ফাইলিং এর সময় বাদীকে কোর্টে উপস্থিত থাকারই দরকার হয় না, শুধুমাত্র সাক্ষী যখন দেওয়া হবে ওই সময় উপস্থিত থাকতে হয়, কারণ তাকেই তো সাক্ষী দিতে হবে। তার আগে দরকার নাই, সবকিছুই তার প্রতিনিধি বা কৌশলী পরিচালনা করবেন। এবং হাজিরাটাও তার পক্ষে, আমরা যেমন মামলার যখন হাজিরার ডেট পড়ে আমরা লিখে দিই যে বাদী পক্ষে অ্যাডভোকেট হাজিরা বা বিবাদী পক্ষে অ্যাডভোকেট হাজিরা, দিয়ে স্বাক্ষর দিয়ে দিই। এখানে বাদী বা বিবাদীর কারো কি লাগে না, সাইন লাগে না, কিন্তু যেদিন সাক্ষী দিবে সেই দিন বাদী পক্ষের সাক্ষীর হাজিরা বলে তাদের নাম লিখে দিই, উপরে স্বাক্ষর নেওয়া হয়। সাক্ষীর দিন শুধুমাত্র হাজিরা ব্যক্তিগতভাবে দিতে হয় সাক্ষীদের, মামলার পক্ষদের। তাছাড়া অন্যান্য দিন তার প্রতিনিধি বা উকিল হাজিরাটা দিয়ে দেন। 4 নম্বর বিধি পড়ব, উকিল নিয়োগ। কিভাবে উকিল
নিযুক্ত হয় অ্যাপয়েন্টমেন্ট, মানে অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য প্লিডার, প্লিডারকে কিভাবে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়, নিয়োগ দেওয়া হয়? ওকালতনামা সাইনের মাধ্যমে, লিখিত ও স্বাক্ষরিত নিয়োগপত্রের মাধ্যমে। এই যে লিখিত ও স্বাক্ষরিত নিয়োগপত্রর মাধ্যমে, এই যে এখানে আপনারা ফাঁকা জায়গায় ব্র্যাকেটে লিখে নেন ওকালতনামা বা পাওয়ার, যে ওকালতনামা বা পাওয়ার সেটাকেই কিন্তু নিয়োগপত্র বলা হচ্ছে। আইনজীবীর নিয়োগপত্রই হচ্ছে ওকালতনামা বা পাওয়ার। বলবৎ থাকবে একটা ওকালতনামা বা একটা নিয়োগপত্র। এই যে মক্কেল কিছুক্ষণ আগে যিনি সাইন করে গেলেন ওকালতনামাটা, এইটা কতদিন পর্যন্ত বলবৎ থাকবে, এটার মেয়াদ কতদিন? নিয়োগ বাতিল, এনওসি যদি দিয়ে দিই আমি যে না আমি এই মক্কেলের মামলা চালাবো না, বনিবনা হচ্ছে না, পর্যাপ্ত ফি দিচ্ছেন না, বা ইনার মানে ইথিক্স ঠিক নাই, বা কোনো কারণে বনিবনা হচ্ছে না আইনজীবীর সাথে, আইনজীবী নিজে এনওসি দিয়ে দিতে পারে যে মামলা রাখবো না, বা মক্কেল আইনজীবী থেকে এনওসি চাইতে পারে। যেটা হোক না কেন, এনওসি তে যদি আমি সই করে দিই, তাহলে আমি আর ওই মামলার কি থাকলাম না, আইনজীবী থাকলাম না। তার মানে যে ওকালতনামা বা নিয়োগপত্র আগে যেটা স্বাক্ষর করে আমাকে দেওয়া হয়েছিল সেটা বাতিল হয়ে গেল। তাহলে ওকালতনামা সাইন করলে নিয়োগ দেওয়া হয়, এনওসি সাইন করলে নিয়োগপত্র বাতিল হয়ে যায়, মানে ওকালতনামার ভ্যালু আর থাকে না। তাহলে নিয়োগপত্র বাতিল, মক্কেল বা উকিলের যদি মৃত্যু হয়, যিনি সাইন করে ওকালতনামা দিয়েছিলেন তিনি যদি মৃত্যুবরণ করেন এবং তার প্রতিনিধি এসে এই উকিলকে আর যদি না রাখতে চান, নতুন একটা উকিল নিযুক্ত করতে চান নতুন ওকালতনামার মাধ্যমে, তাহলে আইনজীবী যদি মারা যায় তাহলে তো অন্য একটা ওকালতনামার মাধ্যমে অন্য একটা আইনজীবীকে আসতে হবেই। বা মক্কেল যদি মৃত্যুবরণ করেন সেক্ষেত্রে নতুন একটা ওকালতনামার প্রয়োজন হতে পারে। বা মোকদ্দমার সমাপ্তি না হওয়া পর্যন্ত, একটা মামলা হলো, মামলা রায় হয়ে গেছে, মামলা রায় হয়ে গেছে, এই মামলা তো আর পরিচালনা করার দরকার নেই। তাহলে মূল মামলা যদি রায় হয়ে যায়, এই মামলায় যে ওকালতনামা দিয়েছিলাম এই ওকালতনামার মেয়াদ শেষ হয়ে যায়, রায় হয়ে গেছে। কারণ এই মামলা পরিচালনা পর্যন্তই একটা ওকালতনামা বা নিয়োগপত্রের মেয়াদ থাকে। তাহলে ওকালতনামা বলবৎ থাকে কতক্ষণ পর্যন্ত বা মেয়াদ কতদিন পর্যন্ত থাকে সেটা কিন্তু এখানে উল্লেখ করা আছে। এটার উপর ভিত্তি করে কিন্তু আমি এর আগের বছর বেশ কিছু ক্লাস টেস্টে প্রশ্ন সেট করেছিলাম এই মেয়াদ সংক্রান্ত বিষয় দিয়ে, একটু পেঁচিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্ন করেছি। এই টাইপের প্রশ্ন এবারও থাকবে। আগামী শনিবারেই কিন্তু পরীক্ষা হবে, যেটা আজকে পড়াচ্ছি। বিধি 1-2 পড়বো হচ্ছে আদেশ 4-এর। আদেশ 4-এ মোকদ্দমা রুজুকরণ। রুজুকরণ বলতে ফাইলিং, এখানে আপনারা লিখে নিতে পারেন ফাইলিং, ফাইলিং অফ দ্য শুট। 1 নম্বর বিধিতে বলা হচ্ছে বা রুল 1-এ বলা হচ্ছে আরজি দাখিলের মাধ্যমে মোকদ্দমা দায়ের। ধারা 26-এও কিন্তু আমরা একই বক্তব্য পড়েছিলাম প্রথম ক্লাসে, দ্বিতীয় ক্লাসে আমরা পড়েছিলাম সিপিসির ধারা 26-এ আরজি দাখিলের মাধ্যমে বা অন্য কোনো পদ্ধতিতে মোকদ্দমা দায়ের করতে হয়। কিন্তু আদেশ 4-এর বিধি 1-এ বলছে আরজি দাখিলের মাধ্যমে মোকদ্দমা দায়ের করতে হবে। আরজির অবিকল নকল, যেমন আরজিটা সাধারণত আমরা কার্টিস পেপার বা ডেমি পেপার, হলুদ রঙের যে পেপারটা থাকে সেই পেপারে আমরা দিই, ওইটাতে প্রিন্ট করলাম, করে সাইন নিলাম। এখন এইটার একটা কি দিতে হবে, নকল। নকল বলতে ফটোকপি, হুবহু কপি। বা আমি আরেকটা প্রিন্ট করতে পারি হুবহু, সাদা কাগজে প্রিন্ট করে সেইটা বিবাদীদেরকে পাঠাতে হবে, যে এই বিষয়ে মামলা হয়েছে, বিবাদীদেরকে একটা কপি তো দিতে হবে তাদেরকে জানানোর জন্য। প্রাপ্তি স্বীকারপত্র সহ প্রত্যেক বিবাদীর নাম ও ঠিকানা সম্বলিত খাম পেশ। তাহলে আরজির অবিকল নকল দিলাম, মানে কপি দিলাম, যতগুলো বিবাদী ততগুলো কপি দিলাম, যেটাকে আরজির নকল বলে বা কপি বলে। প্রাপ্তি স্বীকারপত্র বলতে এডি, যেটা পোস্ট অফিসের খামের সাথে ব্যবহার করা হয়। তাহলে পোস্ট অফিসের খাম এবং এডি, এডিতে কি দিতে হয়, ডাক টিকিট দিতে হয় 5 টাকার, আর খামে দিতে হয় ডাক টিকিট 8 টাকা। তাহলে 8-5 13 টাকা দিলে রেজিস্ট্রি এডি সহ চিঠি পাঠানো যায়। তারপরে 2 নম্বর বিধিতে বলা হচ্ছে মোকদ্দমা নিবন্ধন বহি বা রেজিস্টার। তাহলে এখান থেকে প্রশ্ন কি আসতে পারে, মোকদ্দমা কিভাবে রুজু করতে হয়, কোথায় বলা আছে? আদেশ 4 বিধি 1-এ। কিসের মাধ্যমে দায়ের করতে হয়? আর্জির মাধ্যমে।
কত ধারায় আছে? 26 ধারায়। এই আর্জির সাথে কি কি আর জমা দিতে হবে? অবিকল নকল দিতে হবে। কতটি নকল দিতে হবে? যতজন বিবাদী থাকবে ততটি নকল দিতে হবে। আর কি দিতে হবে? পোস্ট এনভেলপ বা খাম, এবং সেই সাথে এডি এবং খামের উপর নিজেকেই আমরাই অ্যাডভোকেট বা মুহুরিরাই কি লিখে দেওয়া হয়? ঠিকানা লিখে দেওয়া হয়। দিয়ে কোথায় জমা দেওয়া হবে? সেরেস্তায় জমা দিতে হয়। প্রথম ক্লাসে বলেছিলাম যে সেরেস্তায় জমা দিতে হয়, একটা চার্টের মাধ্যমে দেখিয়েছি প্রথম ক্লাসে। এবং 2 নম্বর বিধিতে বলা হচ্ছে মোকদ্দমা নিবন্ধন বই মানে রেজিস্টার থাকবে। যখন মামলা ফাইলিং হবে, এটাকে ফাইলিং রেজিস্টার বলি, প্রচলিত নাম হচ্ছে ফাইলিং রেজিস্টার। তো মামলা আমি কালকে যদি ফাইলিং করি, তাহলে একটা নাম্বার পড়বে এবং একটা তারিখ দিবে, এবং এটা সমনের জন্য দেওয়া হতে পারে বা অ্যাডমিশন হিয়ারিং এর জন্য রাখতে পারে। আদেশ 5, সমন ইস্যু ও জারি। আমি রিটেন যে ক্লাস, গত ক্লাসে বলেছিলাম যে সমন বিষয়ে আমরা পড়লাম গত কালকের ক্লাসে, যে সমনের একটা টপিক ছিল সমন। সমন কত প্রকার, কি কি উপায়ে দেওয়া যায়, বিকল্প সমন ব্যক্তিগত সমনের মতন গুরুত্বপূর্ণ কিনা, দেওয়া যায় কিনা, ইমেলের মাধ্যমে দেওয়া যায় কিনা, এটসেট্রা এটসেট্রা আমরা দেখলাম। তো সেই দিন ক্লাসে আমি বলে দিলাম যে আগামীকালকে যে এমসিকিউ ক্লাস হবে, সেখানে সমন ইস্যু ও জারি বিষয়ে আমরা অর্ডারে পড়বো, এই অর্ডার 5 বা আদেশ 5-এ পড়বো। সেটা আমি গতকালকে বলে দিয়েছিলাম, আজকে সেটা আমরা দেখব। ফলে গতকালকে লিখিত ব্যাচে আমরা সমন সম্পর্কে পড়েছি, আজকে এমসিকিউ ব্যাচে ঠিক একই সমন সম্পর্কে পড়ছি। বিধি 1-এ বলা হচ্ছে সমন। সমনটা কি বা সমন সম্পর্কে কি বিধি আছে? রুজুর 5 কার্য দিবসের মধ্যে প্রেরণ করতে হবে, মানে মামলা ফাইলিং করার 5 কার্য দিবসের মধ্যে, মানে 1 সপ্তাহ। 1 সপ্তাহে 5 দিনই তো কোর্ট চলে। আবার যদি ছুটি থাকে তাহলে সেটা বাদ যাবে। যেদিন যেদিন কোর্ট চলবে বা কোর্ট ওপেন যেদিন থাকে, সেদিনই কাজ হয় এবং সেগুলোকেই কার্য দিবস বলা হয়। যেদিন কোর্ট বন্ধ থাকে বা যেদিন পুরো আদালত ছুটি থাকে, শুক্র শনি সহ সরকারি ছুটি, সেই দিনকে কার্য দিবস বলা হয় না। মানে যেদিন যেদিন কাজ চলবে সেদিন সেদিন কার্য দিবস, মনে থাকে যেন। এটা নিয়ে অনেক সময় এমসিকিউ বা রিটেন প্রবলেমেটিক প্রশ্ন হতে পারে। এত তারিখে ফাইলিং হলো, এত এত তারিখ ছুটি হলো, তাহলে রুজুর সর্বশেষ তারিখ কত? এভাবে প্রশ্ন আসতে পারে, বা তামাদি আইনেও কার্য দিবস দিয়ে প্রশ্ন আসতে পারে। যাই হোক, রুজুর 5 কার্য দিবসের মধ্যে এই, রুজু বলতে মামলা ফাইলিং, রুজু ফাইলিং, দায়ের, দাখিল একই কথা, সাবমিট। তো মামলা ফাইলিং করলাম, আগামীকালকে যদি মামলা ফাইলিং করি, তাহলে পাঁচ পরবর্তী 5 কার্য দিবসের মধ্যেই এই সমনগুলোকে নেজারত শাখায় দিতে হবে এবং প্রেরণের ব্যবস্থা করতে হবে বিবাদী বরাবর, যতগুলো বিবাদী আছে তাদেরকে। যদি ব্যর্থ হয় কেউ এটা করতে 5 দিনের মধ্যে, তাহলে ধরে নিবে উক্ত কর্মকর্তা অসদাচরণ করেছে। তার মানে অসদাচরণের দায়ে দোষী সাব্যস্ত হবেন, উক্ত কর্মকর্তার বিরুদ্ধে মামলা করা যাবে, বা সংশ্লিষ্ট আদালতে বিচারক বরাবর বা জেলা জজ বরাবর কি করা যাবে? নালিশ করা যাবে, লিখিত দরখাস্ত দেওয়া যাবে। মামলা না করে লিখিত দরখাস্ত দিলেও তাকে শাসিয়ে দিবে। শ্যাডো করা আছে মানে গুরুত্বপূর্ণ লাইন, প্রতিটি সমনে বিচারক অথবা নিয়োগকৃত অফিসারের স্বাক্ষর বা সিগনেচার থাকবে এবং আদালতের সিলমোহর থাকবে। তাহলে এই একটা প্রশ্ন এসেছিল, কার স্বাক্ষর থাকবে? সম্ভবত 22 সালের প্রশ্ন, যে বিচারকের স্বাক্ষর থাকবে না আদালতের স্বাক্ষর থাকবে। এটা একটা অপশনে দিয়েছে বিচারকের স্বাক্ষর থাকবে, আর একটা অপশন দিয়েছে আদালতের স্বাক্ষর থাকবে। এখন আদালত মানেই তো বিচারক, যখন বিচারক এবং আদালত দুইটা শব্দই থাকবে, তখন বিচারকটা মোর অ্যাপ্রোপ্রিয়েট, কারণ বিচারক বলতে মানুষ, আর আদালত কিন্তু মানুষ না। আদালত হচ্ছে একটা ভবন, যখন বিচারক সেখানে বসছেন তখন ওই কক্ষ এবং ব্যক্তি দুইটা একাকার হয়ে যাচ্ছেন, তখন যিনি আদালত তিনি ওই বিচারক। কিন্তু যখন বিচারক তার খাস কামরায় বসছেন আর সে কক্ষটা ফাঁকা থাকছে, তখন সেটা কিন্তু শুধু আদালত বা কোর্ট রুম, আর বিচারক তার খাস কামরায় আছেন বা বাইরে অন্য কোথাও আছেন। তাহলে বিচারক এবং আদালতের মধ্যে পার্থক্য হচ্ছে, আদালত হচ্ছে একটা ভবন বা একটা রুম, আর বিচারক বলতে একজন ব্যক্তি, জুডিশিয়াল অফিসার। তবে এই বিচারক বা এই ব্যক্তি যখন তিনি কোর্ট রুমে বসবেন, তখন তাকে আবার আদালত বলা হবে, মানে ব্যক্তি তখন আদালত হয়ে যাবে।
আর যখন বিচার কার্য পরিচালনা করা হবে তখন কোর্টরুম হয়ে যায় এজলাস। মানে চলমান কোর্টরুমকে বলা হয় এজলাস। বিচার কার্য যখন চলছে, আদালত বসেছেন তার চেয়ারে, তখন সেটাকে এজলাস বলা হবে। আদালত যখন নেমে যাবে তখন আর সেটা এজলাস থাকবে না, সেটা কি হবে? কোর্টরুম হবে। মানে বিচারকের উপস্থিতির উপরে নির্ভর করছে। আশা করি বুঝতে পেরেছেন বিষয়টা। তাহলে এখানে বিচারক অথবা নিয়োগকৃত অফিসার স্বাক্ষর করব, নিয়োগকৃত যে অফিসার তিনি কিন্তু বিচারক। বা আমরা জানি যে বিচারক বলতে কি বোঝা হয়, যে অফিসার অফ দ্য সিভিল কোর্ট। অফিসার অফ দ্য সিভিল কোর্টকে বিচারক বলা হয় বা জজ বলা হয়। 9 নম্বর, জারির জন্য সমন অর্জন ও প্রেরণ। তাহলে জারির জন্য সমন গ্রহণ করবে এবং প্রেরণ করবে কে? জেলা জজ কুরিয়ার সার্ভিসের একটি তালিকা প্রস্তুত করবেন। কুরিয়ার সার্ভিসের তালিকার বিষয়টা আমি দেখিনি কি কারণে, ডাকযোগেই পাঠানো হয় সবকিছুই, কিন্তু আইনে আছে তাই আমি লিখে দিয়েছি। এখন কুরিয়ার সার্ভিস বলতে এখানে বাংলাদেশ ডাক বিভাগকে বোঝানো হচ্ছে, তার বিকল্প হিসাবে এটা ধরে নেওয়া যেতে পারে। কর্মকর্তা বা কুরিয়ার সার্ভিস 30 দিনের মধ্যে প্রেরণ বা যদি করতে ব্যর্থ হয় তাহলে অসদাচরণের দায়ে দোষী সাব্যস্ত হবেন। এখানে টেকনিক্যালি ল্যাঙ্গুয়েজটা লেখা আছে দেখেন, কর্মকর্তা অথবা কুরিয়ার সার্ভিস যখন সে সমনটা পেল, তাদেরকে কতদিনের মধ্যে বিবাদীর কাছে পাঠাতে হবে? 30 দিনের মধ্যে। দিয়ে আমি এখানে আবার অবলিক দিয়ে দিয়েছি, অবলিক দিয়ে যদি অথবা যদি প্রেরণ করতে না পারে সেটা বুঝিয়েছি। 30 দিনের মধ্যে প্রেরণ করার নিয়ম যদি না পারে তাহলে অসদাচরণের দায়ে দোষী সাব্যস্ত হবেন। এখানে একটু কথা যদি যুক্ত করে দিতাম, যদি ব্যর্থ হয় বা ব্যর্থতায় অসদাচরণের দায়ে দোষী সাব্যস্ত হবেন, এটা লিখে দিলে বেশি বুঝতে সুবিধা হতো। যাই হোক, 30 দিনের মধ্যে পাঠাতে হবে, পাঠানোর নিয়ম, না পাঠালে অসদাচরণের দায়ে দোষী সাব্যস্ত হবেন। 9 ক, 9 ক বলতে বিধি 9-এর ক বা ইংরেজিতে 9 ক্যাপিটাল A। জারির জন্য সমন বাদীকে প্রদান করাও যেতে পারে। বাদী যদি চায় যে আমাকে দেন, আমি নিজে বিবাদীকে সমনটা পৌঁছে দেব, সেক্ষেত্রেও দেওয়া যেতে পারে। ক্ষেত্র বিশেষে যখন কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একই পরিবারের যদি ব্যক্তি হয় তাহলে হতে পারে, বা একই এলাকার হলে হতে পারে, বা সমন জারি বিলম্ব হয়ে যাচ্ছে এই কারণে সে নিজে দায়িত্ব নিতে পারে। আদালত যদি চায় তাহলে আদালত দিতে পারে। 15, বিবাদীর পরিবারের প্রাপ্তবয়স্ক সদস্যের ওপর সমন জারি। আমরা লিখিততেও দেখেছি একই বিষয়, যেটা লিখিততে বারবার বলছিলাম আদেশ 5 বিধি 15। এই যে এখানে এভাবে লেখা আছে, এটা থেকে কিন্তু আমি লিখিত নোটে উল্লেখ করেছিলাম। ভৃত্য বা চাকর পরিবারের সদস্য নয়, যিনি সার্ভেন্ট বা কাজের লোক তাকে পরিবারের সদস্য হিসেবে তার হাতে সমন দেওয়া যাবে না। বিধি 18, জারির সময় ও পদ্ধতি পৃষ্ঠাঙ্কন। পৃষ্ঠাঙ্কন বলতে সমনের 2টা কপি থাকে, একটা কপি বিবাদী সই করে ফেরত দিয়ে দেয় এবং আরেকটা কপি নিয়ে নেয়। তো যেটা সই করে ফেরত ফেরত দিয়ে দিল, এইটার পিছনে যে জারিকারক তিনি কি করবেন, লিখবেন যে এত তারিখ এতটার সময়, সময় উল্লেখ করতে হবে। বিবাদী নিজে স্বাক্ষর করে সমনটি গ্রহণ করিলেন বলে নিজে স্বাক্ষর করবে জারিকারক। এটাকে বলা হয় পৃষ্ঠাঙ্কন। মানে কিভাবে সমনটা জারি হলো সেই পদ্ধতিটা তিনি উল্লেখ করবেন। আবার যদি লটকিয়ে জারি করে তাহলে কেন লটকিয়ে জারি করা হলো সেটার ব্যাখ্যা দিয়ে দুইজন ব্যক্তির সই নিয়ে তিনি আবার নিচে সই করবেন। এটাকে বলা হচ্ছে পৃষ্ঠাঙ্কন। 19 ক, জারিকারক কর্মকর্তার ঘোষণা ও স্বাক্ষর জারির প্রচেষ্টার বিষয়ে সাক্ষ্য হিসেবে প্রমাণিত হবে। মামলায় বিবাদী এসে যদি দাবি করে যে আমি কি করিনি, সমন পাইনি, বা আমার কাছে সমন কখনো আসেইনি, তখন জারিকারক বলবে এই যে আপনি গ্রহণ না করে আমি লটকিয়ে জারি করেছিলাম, অথবা এই যে আপনি তো সই করেই সমন নিয়েছিলেন, এখন কেন অস্বীকার করছেন। তো এই যে জারিকারক পৃষ্ঠাঙ্কন করলেন, সেটাই তার ঘোষণা যে এই এই পদ্ধতিতে বা এই মাধ্যমে এই বিবাদীর কাছে তিনি নিজে নিয়েছেন, বা এই বিবাদী তার পক্ষে সন্তান নিয়েছে, বা এই বিবাদী না গ্রহণ করাই তার বাড়ির মূল দরজায় লটকিয়ে জারি করেছি, এবং প্রতিটা বিষয়টা উনি উল্লেখ করে সই করবেন। সেটা
19-এর ক অনুসারে আদালতে সমন জারির প্রমাণ হিসেবে সাক্ষ্য দেওয়া যেতে পারে, এবং এটি একটি ডকুমেন্টারি এভিডেন্স, এবং এটি একটি সাক্ষ্য আইন অনুসারে 74 ধারা অনুসারে এটা কিন্তু সরকারি দলিলের অন্তর্ভুক্ত হবে। 19 খ, ব্যক্তিগত জারির অতিরিক্ত হিসেবে ডাকযোগে ও যুগপৎ সমন ইস্যু। তাহলে ব্যক্তিগত জারির অতিরিক্ত হিসেবে, ব্যক্তিগত জারি বলতে পায়ে হেঁটে জারিকারক নিয়ে যে হাতে হাতে দিয়ে আসলো, সেটাকে ব্যক্তিগত জারি বলা হচ্ছে। এর পাশাপাশি যুগপৎ, যুগপৎ মানে পাশাপাশি এটাও এবং এটাও, ডাকযোগেও, এটা দুইটাই করতে হয়, ডাকযোগেও দিতে হয়, ব্যক্তিগত দিতে হয়, দুই সেট সমন দিতে হয়। 30 দিনের মধ্যে প্রাপ্তি স্বীকারপত্র না পাওয়া গেলেও ঘোষণা করা যাবে। 30 দিনের মধ্যে প্রাপ্তি স্বীকারপত্র বা এডি ফেরত আসছে না, একনলেজমেন্ট ডিউ ফেরত আসছে না, কোথায়? সংশ্লিষ্ট আদালতের সেরেস্তায়। তখন সংশ্লিষ্ট আইনজীবী একটা দরখাস্ত দিতে পারে, ইওর অনার, সমন ইস্যুর 30 দিন অতিক্রান্ত হয়ে গেছে, বিধায় এডি ফেরত হতে অব্যাহতি দিয়ে এই সমনটা জারি হয়েছে মর্মে গণ্য করিয়া বিবাদীকে লিখিত জবাব দাখিলের জন্য আদেশ দেওয়া হোক। এই বলে দরখাস্ত দিলে সেটা মঞ্জুর হলে এডি আর ফেরত না আসলেও সমস্যা নাই। অনেক সময় যারা বিলিকারক পোস্ট বিলি করে, তাদের গাফলতির কারণে অনেক এডি হারায় যায়, ছোট্ট চিরকুটের মতো কাগজ এই কারণে হারায় যায়। 20, বিকল্প জারি বা সাবস্টিটিউট অফ সার্ভিস। আমরা গতকালকে ওটা পড়েছি, বিকল্প জারি কি, লোটকিয়ে বা সংবাদপত্রে বিজ্ঞপ্তি, এইভাবেও সমন জারি করা যেতে পারে। সেটা কিন্তু ব্যক্তিগত জারির মতোই গুরুত্বপূর্ণ, বা এটার মাধ্যমে ব্যক্তিগত জারি করলে যেমন হবে, লোটকিয়ে বা সংবাদপত্রে বিজ্ঞপ্তি দিয়ে বিকল্প জারি করলেও কোনো সমস্যা হবে না, মামলার কোনো ক্ষতি হবে না। আদেশ 6, আরজি জবাব, প্লিডিংস। আরজি জবাব বা প্লিডিংস, এখানে দেখেন আরজি কথাটাও আছে আবার জবাব কথাটাও আছে। বিধি একে বলা হচ্ছে আরজি, আবার দেখেন যে এখানে বলা হচ্ছে জবাব। তাহলে এখানে আমরা যে শব্দটা দেখব, আমি প্লিডিংস, দেখেন শেষে এজ দেওয়া আছে, প্লিডিংস মানে এজ দেওয়া আছে। এই প্লিডিংস অর্থটা কি? প্লিডিংস অর্থ হচ্ছে আরজি ও লিখিত জবাব উভয়কেই বোঝাবে। যেমন প্যারেন্টস, প্যারেন্টস বললে পিতা ও মাতা উভয়কেই বোঝায়। শুধু যদি প্যারেন্ট বলি তাহলে পিতা অথবা মাতা, প্যারেন্ট পিতাকে বোঝায় অথবা মাতাকেও বোঝায়। কিন্তু প্যারেন্টস প্লুরাল যদি করে দিই, বহুবচন করে দিই, তাহলে পিতা মাতা উভয়কেই বোঝাবে একসাথে। কিন্তু শুধু প্যারেন্ট বললে হয় পিতা অথবা মাতা। আর যদি বললি মেল প্যারেন্ট, তাহলে অবভিয়াসলি শুধু পিতা, ফিমেল প্যারেন্ট অবভিয়াসলি শুধু মাতাকে বোঝাবে। তাহলে শুধু যদি প্লিডিং বলি তাহলে হয় আরজি বা লিখিত জবাবকে বোঝাবে, আর এ যুক্ত করা থাকলে উভয়কেই বোঝাবে। তার মানে বাদী আরজি দাখিল করলে মামলা ফাইলিং হয়। তাহলে বাদী আরজি দাখিল করছে, তাই বাদীর আরজিকে বাদীর প্লিডিংস বলা হবে। আর ওই মামলায় বিবাদী যদি এসে লিখিত জবাব দেয়, তাহলে বিবাদী কি দিবে? লিখিত জবাব দিবে বা রিটেন স্টেটমেন্ট দিবে, আপত্তি জানাবে। তো এই লিখিত জবাবকে আবার বলা হবে বিবাদীর প্লিডিংস, সরি বিবাদীর প্লিডিং। বাদীর প্লিডিং হচ্ছে আরজি, বিবাদীর প্লিডিং হচ্ছে লিখিত জবাব, দুইটা একসাথে প্লিডিংস। তার মানে দুইটাকেই প্লিডিং বলা হয়। প্লিডিং বলতে প্লিডের উদ্দেশ্যে যে ডকুমেন্টগুলো সাবমিট করা হয়, সেটাই হচ্ছে প্লিডিং। তো প্লিডার, আমরা অ্যাডভোকেট বা উকিল যারা সিভিল মামলায় শুনানি করি, তারা প্লিড করি। এই প্লিডটা কোথা থেকে করি? আরজির ভিত্তিতে করি, অথবা বিবাদী পক্ষের আইনজীবী হলে বিবাদীর যে লিখিত জবাবে যে বক্তব্যগুলো দেওয়া হয়েছে সেটার ভিত্তিতেই আমরা করি। তাই প্লিডিং, প্লিড, প্লিডার একই শব্দ থেকেই এসেছে। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে প্লিড হচ্ছে ভার্ব, প্লিড মানে কোনো বক্তব্য পেশ করা, বিবৃতি দেওয়া। আর প্লিডিং আইনজি যুক্ত করা আছে। আর প্লিডার হচ্ছে ইয়ার যুক্ত করে ব্যক্তিকে বোঝাচ্ছে, কৌশলীকে বোঝাচ্ছে। বিধি 2, প্লিডিং এ গুরুত্বপূর্ণ
বিষয়াবলী বিবৃত করতে হবে, মানে বর্ণনা করতে হবে, সাক্ষ্য নয়। তাহলে প্লিডিং এ কোনো সাক্ষ্য দেওয়ার দরকার নাই। সাক্ষ্য কখন দিতে হবে? সাক্ষ্য দিতে হবে ফিরিস্তি আকারে জমা, ফিরিস্তি ফর্ম থাকে, ফিরিস্তি আকারে জমা দিতে হবে আরজির সাপোর্টিং হিসাবে। কিন্তু এই যে সাক্ষ্য, এইটা কখনো প্লিডিং এর ভেতরে দেওয়ার দরকার নাই, বর্ণনার মধ্যে। ক্রমিক নং যুক্ত পংক্তি, তারিখ, টাকার পরিমাণ, সংখ্যা অঙ্কে প্রকাশ করতে হবে। মনে করেন যে আমি বাদীপক্ষে নিবেদন এই যে বলে 1 নম্বর পয়েন্ট দিচ্ছি, এটা এক, এক কথাটা কিসে লিখতে হবে? যেমন এখানে দেখেন এক আছে না, 1 নম্বর বিধি লিখলাম আমি, ইয়েলো হাইলাইট করছে এই মুহূর্তে। এখানে তো অঙ্কে লেখা আছে। তো এই যে বিধিগুলো অঙ্কে লিখে দিয়েছি, এরকম অঙ্কে সিরিয়াল নাম্বার দিতে হবে। এ ক 1, দ রহস্য রসই 2, এইভাবে লিখলে হবে না। কি করে লিখতে হবে? 1 2 3 অঙ্কে লিখতে হবে, সিরিয়াল, ক্রমিক নম্বরগুলো। তারপরে তারিখ দিতে হবে, টাকার পরিমাণ দিতে হবে। এগুলো সবসময় সংখ্যা অঙ্কে প্রকাশ করতে হবে। এখন অঙ্কের টাকার পরিমাণ যদি আমি অঙ্কে লিখি, লিখার পরে ব্র্যাকেটে আমি আবার কথাই লিখে দিতে পারি, নো প্রবলেম। কিন্তু অঙ্কে থাকতেই হবে কম্পালসারি। সেটা আদেশ 6-এর বিধি 2-এ বলা আছে। এবং এটা বাদীর জন্য প্রযোজ্য, বিবাদীর জন্য প্রযোজ্য। বলে রাখা ভালো, আদেশ 6 হচ্ছে প্লিডিংস বিষয়ে, যেটা বাদীর জন্য প্রযোজ্য, বিবাদীর জন্য প্রযোজ্য, উভয় ক্ষেত্রে প্রযোজ্য, মানে কমন ম্যাটার্স। আদেশ 6-এ কমন ম্যাটার্স আছে, যেটা আর্জি এবং লিখিত জবাব উভয়কে মানতে হবে, উভয় রেডি করার জন্য মানতে হবে। 14, প্লিডিং স্বাক্ষরিত হতে হবে। প্লিডিং এ কে স্বাক্ষর করবে? মামলার পক্ষ স্বাক্ষর করতে পারে, বাদীর প্লিডিং হলে, আরজি হলে বাদী স্বাক্ষর করবে, বাদীগণ স্বাক্ষর করবে। ও প্লিডার, প্লিডার মানে অ্যাডভোকেট। এই যে মামলা আমি রেডি করলাম, স্বাক্ষর করে গেল আমার মক্কেল, সে পক্ষ, বাদী। কিন্তু আমাকেও তো সাইন করতে হবে দাখিলকারক হিসাবে। সাবমিট, সাবমিটেড বাই বলে আমাকে কি করতে হবে? সাইন করতে হবে। অথবা বাংলাতে দাখিলকারক হিসেবে আমাকে স্বাক্ষর করতে হবে, এবং আমার সিলও ব্যবহার করতে হবে। ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির দ্বারা বা অন্য কোনো আম্মোক্তারনামা বা পাওয়ার অফ অ্যাটর্নির মাধ্যমে কোনো পক্ষের কোনো ব্যক্তি নিযুক্ত করা থাকলে তাকেও স্বাক্ষর করতে হবে। 15, প্লিডিং এর সত্যতা প্রতিপাদন বা সত্যপাঠ, মানে ভেরিফিকেশন। প্লিডিং এর শেষে শেষে কি থাকবে? ভেরিফিকেশন থাকবে। এটা আমরা কোথায় পড়েছি ভেরিফিকেশন বা সত্যপাঠ? ড্রাফটিং এ একটু পড়েছি। ড্রাফটিং এ বলা আছে লিখিত নোটে শেষে যে আরজি লিখিত জবাবের শেষে কি দিতে হবে? সত্যপাঠ বা ভেরিফিকেশন। এবং কোনো দরখাস্তের, আমরা আলোচনা করছিলাম আদেশ 6 প্লিডিংস, বলছিলাম যে সত্যপাঠ কোথায় থাকে? আরজি লিখিত জবাবের সর্বশেষে। এবং হলফনামা বা এফিডেভিট থাকে কোনো দরখাস্তের শেষে। এটা আমরা ড্রাফটিং এ শিখেছি, লিখিত নোটের সর্বশেষে দেওয়া আছে। পক্ষ বা বিষয়ের সাথে পরিচিত, মানে আরজি হলে আরজিতে যতগুলো বাদীর নাম আছে তার যে কোনো একজন, অথবা এই যে আরজির বিষয়বস্তুর সাথে পরিচিত কোনো ব্যক্তি, যিনি আম্মক, তারও স্বাক্ষর নেওয়া যেতে পারে সত্যপাঠে। আর জবাব বিষয় ওয়াকিবহাল ব্যক্তির, এটার অর্থ কি? মানে লিখিত জবাব যিনি দিয়েছেন, সে জবাব বিষয়ে যিনি জানেন, অর্থাৎ বিবাদীদের যে কোনো একজন লিখিত জবাবে স্বাক্ষর করবেন। ওয়াকি বহাল অর্থ জ্ঞাত আছেন বা জানেন, যেটা অবগত আছেন যিনি। 16, প্লিডিং কর্তন বা সংশোধনের আদেশ, ইংরেজিতে যেটা বলা হবে স্ট্রাইক আউট। অনেক সময় অপশনে ইংলিশ থাকতে পারে, তাই ইংলিশটাও মনে রাখা জরুরি। যে কোনো পর্যায়ে, মামলা চলাকালীন যে কোনো পর্যায়ে, যে কোনো স্টেপে গিয়ে আদালত চাইলে প্রয়োজনীয়, অপ্রয়োজনীয় এবং
কুৎসাজনক অংশটি বলতে পারে আপনি এটা কেটে দেন এবং সংশোধন করে দেন। মানে এমন কিছু অংশ আছে অপ্রয়োজনীয়, আদালতের জন্য সেটা বিরক্তিকর বা কুৎসাজনক অপর পক্ষের জন্য বা আদালতের জন্য। তখন আদালত 6 আদেশের 16 বিধি অনুসারে বলতে পারে যে আপনি প্লিডিং বাদীদেরকে বলতে পারে আর্জিটা সংশোধন করে এই অংশটুকু কেটে ফেলেন, বাদ দিয়ে দেন। বিবাদীদেরকে বলতে পারে যে এই অংশটুকু লিখিত জবাব থেকে বাদ দিয়ে দেন। 17, প্লিডিং সংশোধন। প্লিডিং সংশোধন বলতে বাদী তার আর্জি সংশোধন করতে পারবে এবং বিবাদী তার লিখিত জবাব সংশোধন করতে পারবে প্রসিডিং এর যে কোনো পর্যায়ে। তবে বিচার শুরুর পর নয়। বিচার শুরু বলতে এফপিএইচ, সরি পিএইচ, পিএইচ যেদিন চালু হয়ে যাবে সেদিন সাক্ষী নেওয়া শুরু হয়ে যাবে। সাক্ষী নেওয়া শুরু হয়ে গেলে তারপরে সাধারণত আদালত কি করে না, প্লিডিং সংশোধনের সুযোগ দেয় না। কারণ সাক্ষী এক কথা বললেন, একভাবে জেরা করা হলো, তারপরে যদি প্লিডিং সংশোধন করা হয় তাহলে সাক্ষীর বর্ণনা তো পরিবর্তন হয়ে যাবে। এই কারণে জটিলতা এড়ানোর উদ্দেশ্যে বলা হয় যে সাক্ষীর আগেই মানে বিচার শুরুর আগেই প্লিডিং সংশোধন করা উচিত বা করে নিতে হবে। এটা 6-এর 17-তে আছে। আমরা যখন দরখাস্ত করি আর্জি সংশোধনের বলেই দিই যে ফৌজদারি কার্যবিধির আদেশ 6 বিধি 17 অনুসারে আর্জি সংশোধনের দরখাস্ত, কি কারণে আর্জি সংশোধন করছি এবং কি কি সংশোধন চাচ্ছি এই উল্লেখ করে আর্জি সংশোধনের দরখাস্ত দেওয়া হয়। বলে রাখা ভালো, আর্জি সংশোধনের যে দরখাস্ত সেটা আর্জিরই একটি অংশ। তাই সেটাকে দরখাস্ত আকারে আমরা পরে পেশ করলেও আর্জির একটি সাপ্লিমেন্টারি হিসেবে গণ্য করা হয়। তাই সেখানে আর হলফনামা দেওয়ার দরকার হয় না, সেখানে সত্য পাঠই দিতে হয়। অপরদিকে লিখিত জবাবের সংশোধন যদি চাওয়া হয় এই একই বিধি অনুসারে, 17 বিধি অনুসারে, তাহলে, কারণ প্লিডিং দ্বারা লিখিত জবাব আর্জি উভয়কেই বোঝায়, সেই কারণে বলছি যে লিখিত জবাব সংশোধন করার পরে লিখিত জবাবে যেহেতু সত্যপাঠ প্রয়োজন হয়, তাই লিখিত জবাবের সংশোধনের যে দরখাস্ত সেটাতেই সত্যপাঠ দিতে হবে, হলফনামা দেওয়ার দরকার হয় না, কারণ সেটা লিখিত জবাবেরই একটি অংশ হিসেবে গণ্য। বিলম্ব করার উদ্দেশ্যে আবেদন করলে ক্ষতিপূরণ দিতে হবে, মানে কস্ট দিতে হবে। কেউ যদি মামলা ডিলে করার জন্য, বাদী হোক বিবাদী হোক, উদ্দেশ্যমূলকভাবে অন্যায়ভাবে মামলা বিলম্ব করতে চাচ্ছে, যদি এটা করতে চায় সেক্ষেত্রে দরখাস্ত দিলে সেটা মঞ্জুর হবে, কিন্তু অপর পক্ষকে কস্ট দিতে বলতে পারে। 18, আদেশের পর প্লিডিং সংশোধনে ব্যর্থতা। দরখাস্ত দেওয়া হলো যে ইওর অনার আমি এই এই কারণে আমার আর্জির কিছু অংশ সংশোধন করতে চাচ্ছি 17 বিধি অনুসারে। মঞ্জুর হলো, ঠিক আছে সংশোধন করে দেন। তারপরে সংশোধন করার পরে আদেশ দিয়ে দিবে যে, ঠিক আছে সংশোধন করেন। তখন সংশোধনের পরে আদেশের সাথে বলা হয় যে ফ্রেশ আর্জি, মানে সংশোধিত ফ্রেশ আর্জিটা আপনি যুক্ত করে দেন। মানে সংশোধন করলে আর্জিটা দেখতে কেমন হবে, যেখানে যে পরিবর্তনটা আপনি চাচ্ছেন, কোনো শব্দ কর্তন করতে হবে বা কোনো শব্দ সংযোজন করতে হবে, কোন জায়গায় করতে হবে, কোন স্থানে করতে হবে, সেটা তো দরখাস্তে থাকেই। কিন্তু সেটা আর্জির মধ্যে প্রবেশ করে নতুন একটা ফ্রেশ আর্জি দিয়ে দিতে বলা হয়। এই যে আদেশ দেওয়া হলো, এই আদেশের 14 দিনের মধ্যে কি করতে হবে, সেটা দাখিল করতে হবে। যদি দাখিল করতে ব্যর্থ হয় তাহলে কিন্তু আদেশের পর প্লিডিং সংশোধনে ব্যর্থতা 14 দিনের মধ্যে যদি কেউ ফ্রেশ আর্জি না দেয় বা সংশোধন করতে ব্যর্থ হয় তাহলে তাকে আর সুযোগ দেওয়া হবে না, এটাই বোঝানো হচ্ছে। মানে 14 দিন সময় সংশোধন করার জন্য আদেশ হবার পরে। এই 18 বিধি থেকে কিভাবে প্রশ্ন আসতে পারে এমসিকিউ বলা হতে বলতে পারে যে প্লিডিং সংশোধনের সময় কতদিন, 14 দিন। প্লিডিং সংশোধনের সময় 14 দিন, এইটা দেওয়ানি কার্যবিধির কত আদেশের কত বিধিতে আছে, 6 আদেশের 18 বিধিতে আছে। এভাবে আসতে পারে। আদেশ 7, আরজি। আমরা 6 দেখলাম আরজি ও জবাব উভয়, মানে প্যারেন্টস।
আমরা পড়লাম প্যারেন্টস বা প্লিডিংস উভয়, সাথে এসে একটা শুধু আরজি মানে বাদীর আরজি। ছয়কে এবার ভেঙে দুইটা ভাগে ভাগ করা হবে, ছয় ভেঙে চলে যাবে সাতের মধ্যে এবং আটের মধ্যে, লিখিত জবাব ও পাল্টা দাবি। তার মানে ছয়ে আমরা প্লিডিংস পাচ্ছি, যেটাতে কমন কিছু ফ্যাক্টর থাকে আরজি এবং লিখিত জবাব সম্পর্কে। এবং এই ছয়ের বিষয়বস্তুটা আরো ব্যাপক আকারে স্পেসিফিক এবং সুনির্দিষ্টভাবে সাত এবং আটে আলোচনা করা হয়েছে ছয়ের বিষয়টাই। সাথে শুধুমাত্র আরজি বিষয়ে বা প্লেন্ড বিষয়ে, আর আটে শুধুমাত্র লিখিত জবাব বা রিটেন স্টেটমেন্ট সম্পর্কে। আমরা সাত পড়ি। সাতের একে বলা হচ্ছে আরজিতে যা যা থাকবে, নয়টি বিষয় থাকবে আরজিতে। আরজিতে সাধারণত নয়টি বিষয় থাকবে। এমসিকিউ এর জন্য এই নয়টি সংখ্যাটি মনে রাখা যথেষ্ট, অথবা আরজিতে কি কি থাকবে সেটা কত বিধিতে আছে, আদেশ সাত, বিধি একই আছে, এটা বললেই যথেষ্ট। এখন আপনারা যদি ইন্টারেস্টেড হন, এই লিস্ট আপনারা আলাদাভাবে একটু করে নিতে পারেন, আলাদা পেজে বা এখানে ছোট করে লিখে নিতে পারেন। কোথায় পাবেন? ব্যারাক থেকে পাবেন। তবে সেটা এমসিকিউ খুব বেশি গুরুত্বপূর্ণ না বলে আমি এখানে রাখিনি। ছয়, তামাদি আইন হতে অব্যাহতি লাভের কারণসমূহ আরজিতে থাকবে। মামলা ফাইলিং করলে এটা তামাদির মধ্যে ফাইলিং করা হলো কিনা এটার ব্যাখ্যা দিতে হবে। এবং অব্যাহতি লাভ বলতে প্রতারণার কারণে আমাকে যাতে দেওয়া হয়নি 18 ধারা প্রযোজ্য হয়ে যাবে, বা 12 ধারার বিষয় যদি থাকে সেটা প্রযোজ্য হবে, বা 14 ধারার যদি বিষয় থাকে প্রযোজ্য হবে। 5 ধারার বিষয়টা প্রযোজ্য হবে না মামলার ফাইলিং এ, কারণ 5 ধারা মূল মামলার ক্ষেত্রে প্রযোজ্য নয়। 9, আরজি গ্রহণের পদ্ধতি। আদালতের প্রধান কেরানি বা আদালতের যিনি প্রধান কেরানি তাকে বলা হচ্ছে সেরেস্তাদার, অর্থাৎ সেরেস্তার প্রধান। তিনি করবেন কি, পরীক্ষাপূর্বক স্বাক্ষর করবেন, তাহলে আরজি গ্রহণ করা হয়ে গেল। আর আরজি গ্রহণ করা হয়ে গেল মানে ফাইলিং হয়ে গেল মামলা। 10, আরজি ফেরত। আরজি কখন ফেরত দেওয়া হবে? পেশ বা সাবমিট করার ও ফেরতের নিয়মটা কি, পেশ ও ফেরতের তারিখ, কারণ, দাখিল পক্ষের নাম, এগুলো উল্লেখ করে আরজি ফেরত দিতে পারে যদি আরজিতে কোনো সমস্যা থাকে, যদি প্রপারলি সেটা কি করা না হয়, সাবমিট করা না হয়, আরজিতে কোনো দুর্বলতা থাকে তাহলে ফেরত দিতে পারে। এবং ফেরত দিলে এইভাবে কিছু বিষয় উল্লেখ করবেন। 11, খুবই গুরুত্বপূর্ণ, এমসিকিউ রিটেন ভাইভা বাস্তবে খুব গুরুত্বপূর্ণ। আরজি খারিজ, সরি, আরজি খারিজ বা নাকচ বা প্রত্যাখ্যান একই কথা, তিনটাই। রিজেকশন অফ প্লেন্ট, প্লেন্ট মানে আরজি। চারটি ক্ষেত্রে বা চারটি কারণে আরজি ফেরত দিতে পারে, বা আরজি নাকচ হতে পারে, বা আরজি খারিজ হতে পারে। সরাসরি খারিজ, ফাইলিং এর সময়ই খারিজ হতে পারে, বা অ্যাডমিট ফাইলিং করার পর প্রথম দুই এক ডেটের মধ্যেই সেটা খারিজ হয়ে যেতে পারে। কি কি কারণে? কারণ প্রকাশ না করলে, কারণ বলতে কি আমরা গত ক্লাসে জেনেছিলাম লিখিত ব্যাচে, কজ অফ অ্যাকশন। কজ অফ অ্যাকশনটা কি? মামলা করার কারণ উদ্ভব হলো কখন, সেটা। তো সেটা উল্লেখ করতে হবে, কি কারণে, কোন ঘটনার ভিত্তিতে কত তারিখে কজ অফ অ্যাকশন হলো, সেটা বলতে হবে। কম মূল্যায়িত মানে মামলার ভ্যালুয়েশন আমি যদি কম দেখাই, সম্পত্তির মূল্য 30 লক্ষ টাকা, আমি দেখাচ্ছি 20 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা কম দেখাচ্ছি কোর্ট ফি কম দিব বলে। এটা করলে যদি কোর্ট বুঝতে পারে তাহলে আর্জি ফেরত দিতে পারে। কম মূল্যের স্ট্যাম্প, মূল্য ঠিক রাখলাম বা তাইদাদ বা ভ্যালুয়েশন ঠিক রাখলাম মামলার, কিন্তু ভ্যালুয়েশন অনুসারে আমি কোর্ট ফি পর্যাপ্ত দিলাম না, কম দিলাম কোর্ট ফি, মানে কোর্ট ফি চুরি করছি, কম দিচ্ছি। এটাকে আদালতের যে রাজস্ব সেটা নষ্ট হবে, এই কারণে আর্জি ফেরত দিতে পারে। অথবা বলতে পারে আপনি 21 দিনের মধ্যে প্রয়োজনীয় স্ট্যাম্প সরবরাহ করেন, আর্জি ফেরত দিল না, কম মূল্যের স্ট্যাম্প দেওয়া হয়েছে, দিতে হবে 10,000 টাকার কোর্ট ফি, দিয়েছে 8,000 টাকার, 2,000 টাকা কম দিয়েছে। মনে করেছে বুঝতে পারবে না সেরেস্তাদার, কিন্তু সেরেস্তাদার ধরে ফেলেছে,
তখন বলছে এটা আপনার ফেরত নিয়ে যান, সে বলছে আপনি রাখেন আমি দিয়ে দিচ্ছি। তখন 11 বিধি অনুসারে 21 দিনের মধ্যে প্রয়োজনীয় যে কোর্ট ফির প্রয়োজন হবে, যতটুকু প্রয়োজন ততটুকু দিয়ে দিতে হবে। আর যদি দিতে না পারে তাহলে আর্জি নাকচ হয়ে যাবে, খারিজ হয়ে যাবে। 4 নম্বর পয়েন্ট, কোনো আইন দ্বারা যদি বারিত হয়, মানে এমন একটা মামলা করেছে যে মামলাটা আইন দ্বারা বারিত করাই যায় না, মানে আইনত বলবৎ যোগ্য নয়। গত লিখিত ক্লাসে আলোচনা করছিলাম, আইনত বলবৎ যোগ্য নয় এরকম একটা বিষয় যদি মামলা করা হয়, আইনেই বারিত মানে মামলা এটা করাই যায় না, অবান্তর একটা মামলা, তাহলে সে আর্জিটা ফেরত দিয়ে দিবে বা রিজেক্ট হবে। 12, আর্জি প্রত্যাখ্যানের পদ্ধতি। এই যে 11 অনুসারে যদি প্রত্যাখ্যান করে সেটার পদ্ধতি কি? তাহলে 11তে যে 4টি কারণে প্রত্যাখ্যান করতে পারে সেটা বলা আছে, আর 12তে কি কারণে আহ, প্রত্যাখ্যান করবে সেটা তো 11তে আছে গ্রাউন্ডস গুলো। 12তে প্রত্যাখ্যান কিভাবে করবে, হাউ, ফেরত দিল বা প্রত্যাখ্যান করলো নাকচ করলো, কি কারণে করলো সে কারণ উল্লেখপূর্বক আদেশ দিতে হবে, তাহলেই আর্জি প্রত্যাখ্যান হয়ে গেল। কারণ উল্লেখ করতে হবে যেন বাদী পক্ষ বুঝতে পারে কি কারণে তার আর্জিটা রিজেক্ট হলো। 13, আর্জি প্রত্যাখ্যান হলে যে ক্ষেত্রে নতুন আর্জি দাখিলে বাধা নেই, কেউ যদি আর্জি প্রত্যাখ্যান করে তাহলে কি মামলা শেষ, আর কোনো উপায় নাই? উপায় আছে। এখানে আপিল, রিভিউ, রিভিশন কিছু করারই দরকার নাই। যে কারণে ওই যে 11 বিধিতে যে 4টি কারণে আর্জি খারিজ হয়ে যাচ্ছিল, সেই 4টি কারণ সরিয়ে ফেললে আর্জি থেকে, মানে যে দুর্বলতাগুলো ছিল সেগুলো সরিয়ে ফেললে, কারণ উল্লেখ করা ছিল না কারণ উল্লেখ করলেন, কজ অফ অ্যাকশন দিয়ে দিলেন, কম মূল্যায়িত করেছিলেন সঠিক মূল্য দিলেন, কায়দাত সঠিক করলেন, স্ট্যাম্প সঠিক করলেন, এবং সেটা অবৈধ বিষয় যদি হয় তাহলে তার হবে না। কিন্তু বৈধ বিষয় যদি হয় তাহলে পূর্বে উল্লিখিত অর্থাৎ বিধি 11 কারণে হলে নতুন আর্জি চলবে, এই 4টার ভিতরে হলে চলবে, অন্য কোনো বিষয় হলে হয়তোবা চলবে না। 14, আর্জির সাথে যে সকল দলিল দাখিল করতে হবে। আর্জি দিলাম, মূল যে দরখাস্ত সেটাই তো আর্জি, মানে মামলার যেটা আমি লিখছি ড্রাফটিং সেটাই আর্জি বা প্লেন। এর সাথে আর কি কি দিতে হবে? যে দলিল বলে মোকদ্দমা, একজন দাবি করছে এই সম্পত্তি আমার, তার দলিল আছে, ওই দলিলটার সাথে দিয়ে দিতে হবে মূল অথবা সার্টিফাইড কপি। তার দখলে থাকলে, তার নিজের কাছে থাকলে উপস্থিত ও নকল পেশ। ওই দলিল সরাসরি মূলটাই দিয়ে দিতে হবে, অথবা সেটার সার্টিফাইড কপি দিলেও কোনো সমস্যা নেই, দেওয়া যাবে। উকিল কর্তৃক সত্যায়িত, যদি ফটোকপি দেয় কেউ, যা আপাতত ফটোকপি দিচ্ছি, পরে সাক্ষীর সময় কি দিব, মূল কপি দিব, তাহলে অনেক সময় নিতে চায় না। বাস্তবে কি হয়, মূল দলিল অথবা সার্টিফাইড কপি দাখিল করে মামলা ফাইলিং করতে হয়। ফাইলিং করার 1 সপ্তাহ পরে সমন ইস্যু হয়ে গেল, তখন মূল কপি দাখিল সাপেক্ষে ফটোকপি দাখিল করলে, যে আমি আবার যখন সাক্ষীর সময় হবে তখন আমি আবার মূল কপি দাখিল করব, এই মুহূর্তে আমার মূল কপিগুলো দরকার, অথবা আদালতে থাকলে আমার কপি মিসিং হয়ে যেতে পারে। আমার মূল কপি বা এই যে দলিলগুলো দিচ্ছি সেগুলো যেন আমার নিজের কাছে রাখলে সুরক্ষিত থাকবে, এই হিসাবে আমি সেগুলো তুলে নিচ্ছি। সেক্ষেত্রে আদালত দিয়ে দিবে, ফেরত দিয়ে দিবে। কিন্তু যখন সাক্ষী শুরু হবে পিএইচ পর্যায়ে, তখন আবার ওই দলিলগুলো বাদীকে কি করতে হবে, দাখিল করতে হবে। আর ততদিন কিন্তু যেদিন দরখাস্ত দিল, মূল কপি যখন ফেরত দিবে বা সার্টিফাইড কপি ফেরত দিবে, সঙ্গে সঙ্গে সেই দিনই আবার এই মূল কপি বা সার্টিফাইড কপির বা জাবেদা নকলের ফটোকপি জমা রাখতে হবে কোর্টে, যেটার উপর ভিত্তি করে মামলা চলবে। দখলে না থাকলে, বাদীর যদি দখলে না থাকে তাহলে কার দখলে আছে তা বিবৃত করতে হবে, মানে লিপিবদ্ধ করতে হবে, লিখে দিতে হবে।
ও সেটার তালিকা পেশ করতে হবে, কোন কোন দলিল কার কাছে আছে সেটা বলে দিতে হবে। 15, বাদীর দখলে কোনো দলিল না থাকলে বিবৃতি, মানে কার দখলে আছে সেটা বলে দিতে হবে। আর উপরে যেটা আছে কার দখলে আছে সেটা তালিকা পেশ করতে হবে। আর এখানে বাদীর দখলে কোনো দলিল না থাকলে সেটা বিবৃতি দিয়ে কার দখলে আছে সেটা স্পষ্টভাবে বলতে হবে। 14 আর 15 অনেকটা ওভারল্যাপিং, 15তে আরো বিষয়টা আরো স্পষ্ট করে বলা আছে। আজকের আলোচনার সর্বশেষ আদেশ, আদেশ 8, বিধি 1, লিখিত বিবৃতি বা জবাব বা লিখিত জবাব যাই বলি না কেন, রিটেন স্টেটমেন্ট। সমন জারির, এখানে পাল্টা দাবি বলা আছে। পাল্টা দাবি বলতে সেট অফের কথা বলা হচ্ছে। গত ক্লাসে আমরা সেট অফ সম্পর্কে জেনেছি যে অর্থ বা মানি সুটের মামলায় বিবাদী যদি দাবি করে, বাদী মামলা করলো 10 লক্ষ টাকা, আর বিবাদী এসে বলছে যে হ্যাঁ 10 লক্ষ টাকা তিনি পাবেন, ঠিক আছে, কিন্তু আমিও তার কাছে 5 লক্ষ টাকা পাই। এটাকে বলা হয় পাল্টা দাবি বা সেট অফ। তো লিখিত জবাবের মধ্যেই সেট অফ দাবি করা যায়, বা লিখিত জবাবে সেদিন সেট অফ দাবি না করলেও পরবর্তী কোনো ধার্য তারিখে সেট অফ দাবি করা যেতে পারে সাক্ষী শুরু করার আগে। তাহলে লিখিত বিবৃতি বা জবাব কখন দিতে হবে? সমন জারির 30 দিনের মধ্যে লিখিত জবাব দিতে হবে। আর যদি অতিরিক্ত 30 দিন সহ মোট 60 দিনের মধ্যে, নর্মাল সময় 30 দিন, 30 দিনের মধ্যে যদি দিতে না পারে তাহলে বিবাদী পক্ষ ওকালতনামা সহ উকিলের মাধ্যমে হাজির হয়ে বলতে পারে, ইওর অনার আমার কাগজপত্র রেডি হয়নি, বা এই মামলার জবাব দিতে একটা জটিল বিষয়, আইনজীবীর সাথে বসে পরামর্শ করতে হবে, এই হিসাব নিকাশের একটা বিষয় আছে, এই কারণে লিখিত জবাব রেডি করতে সময় দরকার। তো 30 দিন পার হয়ে গেলেও আরো অতিরিক্ত আদালত 30 দিন সময় দিবেন। এই 30, 30, 60 দিন সময়ের মধ্যে যদি লিখিত জবাব দিতে না পারে বিবাদী পক্ষ, তাহলে কি হবে? ব্যর্থতায়, ব্যর্থতায় মানে লিখিত জবাব দিতে পারলো না, তখন মামলাটা কি হয়ে যাবে? একতরফা হবে। একতরফার ইংরেজি হচ্ছে এক্স পার্টে। প্রথম ক্লাসে আমি দেখিয়েছিলাম 3টা লাইন বা 3টা পথ একটা ডিগ্রি পর্যন্ত যাওয়ার, একটা একতরফা, একটা সলেনামা এবং একটা দোতরফা। লিখিত জবাব দিলে দোতরফা হবে, সলেনামাও হয়ে যেতে পারে। আর লিখিত জবাব যদি না দেয় তাহলে এই মামলায় আর বিবাদীর দাঁড়ানোর কোনো এখতিয়ার থাকবে না। লিখিত জবাব দেয়নি মানে এই মামলায় তার আর কোনো বক্তব্য নাই, সে এই মামলায় হাজিরা দিলেও সেটা আর কাউন্ট হবে না। এটা তখন কি হয়ে যাবে? একতরফা হয়ে যাবে, মানে শুধুমাত্র বাদীই বলবে, বাদীর কথা অনুসারে ডিক্রি দেওয়া হবে। 2, নতুন বিষয় অবশ্যই স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। যা বাদী গোপন করেছে তথা প্রতারণার মতো কোনো কিছু লিখেছে আর্জির মধ্যে, বা তামাদির বিষয়ে ভুল ব্যাখ্যা দিয়েছে, বা কোনো কিছু পরিশোধ হয়েছে সেটা পরিশোধ লেখেনি। এই যে মানি শুটের মামলা যদি হয়, 10 লক্ষ টাকা পাবে, তার মধ্যে 2 লক্ষ টাকা পরিশোধ করেছে বিবাদী, কিন্তু তারপরও 10 লক্ষ টাকারই মামলা করেছে, 2 লক্ষ টাকা পরিশোধের কথা আর্জিতে লেখেনি। হয়তোবা স্ট্যাম্প আছে, স্ট্যাম্পে 10 লক্ষ টাকা লেখা আছে, তাই 10 লক্ষ টাকারই মামলা করে দিয়েছে। মাঝখানে যে 2 লক্ষ টাকা ইতিমধ্যে বিবাদী পরিশোধ করেছে সেইটা হাইড করলো, লোকালো, এই পরিশোধের কথাটা উল্লেখ করলো না, তখন কি করবে? বিবাদী বলতে পারে যে আমি 2 লক্ষ টাকা পরিশোধ করেছি। তাহলে আইন বিরুদ্ধ কোনো তথ্য যদি আর্জিতে থাকে সেগুলো কিন্তু স্পষ্টভাবে বাদীর জবাবের কাউন্টার হিসাবে উত্তর দিতে হবে। কাকে? বিবাদীকে। বিবাদী থেকে তথ্য নিয়ে বিবাদীর আইনজীবী সেটা ড্রাফট করেন, কারণ মক্কেল তো ড্রাফট করবে না, আইনজীবী ড্রাফট করবে। 3, অস্বীকার সুনির্দিষ্ট হতে হবে। বাদী একটা কিছু দাবি করছে, বাদী দাবি করছে আমি 10 লক্ষ টাকা পাই, বাদী দাবি করছে এই সম্পত্তিটা আমার, বাদী দাবি করছে যে এই যে কলেজের প্রিন্সিপাল পদ এইটা আইনত আমার, নানান ধরনের সিভিল মামলা। বা কোনো নারী দাবি করছে যে আমার মোহরানা পরিশোধ করা হয়নি, এত টাকা মোহরানা, সিভিল বা পারিবারিক যে কোনো মামলায়। তো বাদী যেটা দাবি করছে, বিবাদী পক্ষ এসে সেটা যদি অস্বীকার করতে চায় যে না এটা সঠিক বলছে না, বাদী বাদী মিথ্যা বলছে, ভিত্তিহীন কথা বলছে, বানোয়াট কথা বলছে, যোগসাজশমূলক কথা বলছে, যেটা কাল্পনিক গল্প বলছে,
এই সবগুলোই প্রতিটা পয়েন্টে, ওই যে একটু আগে আমরা আরজিতে দেখলাম যে ক্রমিক অনুসারে দিতে হবে, তো প্রতিটা ক্রমিক ধরে যে এত নং পয়েন্ট বা এত নং পেরায় বা এত নং দফায় বাদী যে কথাটা বলেছে সেইটা সম্পূর্ণরূপে বিবাদী কর্তৃক স্পষ্টভাবে অস্বীকার করা হইল বা অস্বীকারকৃত, এভাবে উল্লেখ করতে হবে। যেটা অস্বীকার করা হবে না সেটা মেনে নিয়েছে ধরে নিতে পারে আদালত। ক্ষতিপূরণের বিষয় ব্যতীত দাবির জবাবে, অর্থাৎ সেটঅপের ক্ষেত্রে কোনো কিছু স্বীকার করে নিতে পারে, সেটঅপ বাদে অন্য ক্ষেত্রে সাধারণত বাদী স্বীকার করে না। বাদী যদি স্বীকার করে তাহলে অবশ্যই সলেনামা দাখিল করতে হবে, মানে সমুদ্রসূচক ডিক্রি হয়ে যাবে। 5, সুনির্দিষ্ট পূর্ণ অস্বীকার, কোনো কিছু যদি সুনির্দিষ্টভাবে অস্বীকার না করে বিবাদী পক্ষ বা বিবাদী পক্ষের আইনজীবী তাদের লিখিত জবাবে, তাহলে কি হবে? নচেত, অন্যথায় তার স্বীকার করা হয়েছে মর্মে গণ্য হবে, একটু আগে যেটা আমি 3-এর মধ্যে বলে দিলাম। 5-এ বলা হচ্ছে সুনির্দিষ্ট অস্বীকার না করলে বাদীর দাবি স্বীকার করে নিচ্ছে, এটা ধরে নেওয়া হবে। মনে করেন কোনো স্ত্রী তার স্বামীর বিরুদ্ধে বা তার প্রাক্তন স্বামীর বিরুদ্ধে, ডিভোর্স হয়ে গেছে এরকম স্বামীর বিরুদ্ধে মোহরানা এবং খোরপোশের মামলা করেছে। তাহলে স্বামী যদি মেনে নেয় যে হ্যাঁ বাদী আমার স্ত্রী বা স্ত্রী ছিল, সেক্ষেত্রে আর স্বামী স্ত্রীর সম্পর্ক প্রমাণের জন্য কাবিননামার চ্যালেঞ্জ করা হলো না। ওইটা বিষয়ে আর সাক্ষ্য দেওয়ারই প্রয়োজন হবে না, যে আমার স্ত্রী কিনা বলাই যাবে না, এটা স্বামী কিনা বা উনি আপনার স্ত্রী কিনা, এগুলোর আর দরকার হবে না। কারণ স্বীকৃত বিষয় প্রমাণের দরকার হয় না, এটা আমরা সাক্ষ্য আইন অনুসারে জানি। তাহলে বিবাদী কোনটা স্বীকার করবে কোনটা স্বীকার করবে না বুঝে শুনে সুনির্দিষ্টভাবে করতে হবে, কারণ সেটার উপরে নির্ভর করছে মামলার হার জিত। আদালত ইচ্ছা অনুযায়ী স্বীকৃত বিষয় প্রমাণের নির্দেশ দিতে পারে। একটু আগে যেটা বলছিলাম স্বীকৃত বিষয় প্রমাণের প্রয়োজন নেই, এটা সাক্ষ্য আইনের কথা। কিন্তু এখানে এসে আবার বলা হচ্ছে যে স্বীকৃত বিষয় ঠিক আছে, তারপরেও এটা আদালত বলতে পারে তাও প্রমাণ করেন কেন। আদালতের কাছে মনে হতে পারে একটা ডামি বা প্রক্সি বিবাদী নিয়ে আসতে পারে বাদী। বাদী প্রকৃত বিবাদী কে? বাদী প্রকৃত যিনি বিবাদী, মনে করেন এই মামলার বিবাদী রহিম হওয়ার কথা, রহিমকে বিবাদী না করে করিমকে বিবাদী করেছে। করিম হচ্ছে বাদীর বন্ধু, বললো দোস্ত তুমি একটু বিবাদী সেজে রহিমের পক্ষে রহিমের নাম টাম লিখবে, তুমি তুমি এসে সাক্ষী দিও তো, তাহলে মামলায় জিতে যাবে সহজে। রহিম যদি প্রকৃত পক্ষে আসে তাহলে তো মামলায় জিততে পারবে না, কারণ বাদী প্রতারণা করছে কার সাথে? রহিমের সাথে। কার সাথে? আদালতের সাথে প্রতারণা করছে, আদালতকে মিসলিড করছে। এটা যদি আদালত বুঝতে পারে, তখন বিবাদী স্বীকার করে নিল যে হ্যাঁ ওর ওনার এই জমিটা এই বাদী অমুকের, তখন আদালতের যদি সন্দেহ হয় বা মনে হয় স্বীকৃত বিষয় কেন সহজে স্বীকার করে নিল এটা, এই স্বীকৃত বিষয়টাই কিন্তু প্রমাণ উভয় পক্ষ করতে বলতে পারে। তখন এখানে আদালত নিজে ইন্টারেস্ট দেখাবেন ন্যায় বিচারের স্বার্থে। তখন যারা জিপি আছে বা গভর্নমেন্ট প্লিডার আছে তারও একটা দায়িত্ব তৈরি হবে এখানে। 6, অর্থের মামলায় লিখিত বিবৃতিতে দাবি সমন্বয়ের বা সেট অফ এর বিবরণ দিতে হবে। সেট অফ এর বিষয়ে আমি গত কালকে পড়িয়েছি, 8-এর 6 আছে বলেছিলাম ব্র্যাকেটে, দেখেন এখানে 8-এর 6 আছে কিনা, মিলিয়ে নেন। আপনারা এই সিপিসি পড়ার সময় চেষ্টা করবেন লিখিত নোট এবং এমসিকিউ নোট পাশাপাশি রাখার। আবারও বলছি সিপিসি সাবজেক্টটা পড়ার সময় এমসিকিউ নোট এবং লিখিত নোট পাশাপাশি রাখবেন, প্রয়োজনে একটা বেয়ার একটা রাখবেন, 3টা জিনিস পাশাপাশি, 4টা জিনিস রাখবেন। 1 নম্বর, একটা খাতা রাখবেন কলম সহ। 2 নম্বর, এমসিকিউ নোট, লিখিত নোট, 2-3 হয়ে গেল। 4 নম্বর, বেয়ার একটা রাখতে পারেন, আমি কি বলছি সেটা মিলিয়ে নেওয়ার জন্য। তাহলে আপনার সিপিসি বুঝতে সুবিধা হবে। আরজির দাবি ও পাল্টা দাবির ফলাফল সমান ক্রিয়াশীল। আরজিতে বাদী যে কিছু দাবি করলো সেটার গুরুত্ব আদালতের কাছে যতটুকু, বিবাদী পক্ষ লিখিত জবাবে যে পাল্টা দাবি করলো, সেট অফের যে দাবি করলো, ইওর অনার সে 10 লক্ষ টাকা পায় বলে মামলা লিখেছে ঠিক আছে, কিন্তু আমি তো 2 লক্ষ টাকা পরিশোধ করেছি এবং আমিও তার কাছে আরো 5 লক্ষ টাকা পাই, তাহলে 2 আর 5 7 বাদ দিয়ে দেন, মোটের উপরে সে এখন 3 লক্ষ টাকা পাবে। বা এরকম বলতে পারে 10 লক্ষ টাকার মামলা করেছে,
কিন্তু আমি তার কাছে আবার অন্য কাজের জন্য 5 লক্ষ টাকা পাই। তাহলে 10 থেকে 5 বাদ দিয়ে 5 লক্ষ টাকা যদি আমার কাছে সে চাই, আমার 5 লক্ষ টাকা সে যদি স্বীকার করে নেয়, তাহলে আমি 5 লক্ষ টাকা এই মুহূর্তে দিয়ে দিতে প্রস্তুত আছি। সেই ক্ষেত্রে সেট আপ হয়ে যেতে পারে। তো বাদী যেটা বলছে সেটাও আদালত যে গুরুত্বের সাথে দেখবে, বিবাদী যেটা বলছে সেটাও গুরুত্বের সাথে দেখবে। কিন্তু তফাৎ এটাই, দুইজনকেই প্রমাণ করতে হবে। যদি একে মানে বাদী বিবাদীটা, বিবাদী বাদীরটা যদি স্বীকার না করে, অস্বীকার করে, তবে বলবে ঠিক আছে আপনারটা আপনি প্রমাণ করেন। বাদীকে বলবে আপনি যে 10 লক্ষ টাকা পাবেন সেটা প্রমাণ করেন আপনি। বিবাদীকে বলবে আপনি যে তার কাছে আবার 5 লক্ষ টাকা পান সেটা প্রমাণ করেন। মানে দুইটা সমান ক্রিয়াশীল, মানে দুইটার গুরুত্ব সমান। নয়, পরবর্তী প্লিডিং আদালতের অনুমতি ব্যতীত সেট অফ ছাড়া নয়। মানে একবার প্লিডিং দিলাম, আর্জি একবার দিলাম, পরবর্তীতে আমি আরেকটা আর্জি দিব, আর্জি সংশোধন না, আমি সেকেন্ড আর্জি দিতে চাচ্ছি। তো দেওয়ানি মামলায় সেকেন্ড আর্জি দেওয়ার কোনো সুযোগ নাই, বিধান নাই। লিখিত জবাবের কথাও বলি, একবার লিখিত জবাব দিয়ে দিছি, সেটা সংশোধন করতে পারবো আমি কিছু কিছু জায়গা, কিন্তু আমি আমূল পরিবর্তন করে নতুন আরেকটা লিখিত জবাব দিতে চাচ্ছি, সেকেন্ড লিখিত জবাব দিতে চাচ্ছি, সেটাও দেওয়ার সুযোগ নেই। 10 নম্বর বিধি, আমরা পড়ছি 8 আদেশের বিধি 10। লিখিত বিবাদী লিখিত জবাব দাখিল না করলে রায় সহ আদেশ। বিবাদী লিখিত জবাব যদি দাখিল না করে তাহলে রায় সহ আদেশ, মানে একতরফা আদেশ দিয়ে দেবে। এটা দিতে কোনো বাধা নাই, আদালতকে পাওয়ার দিয়ে দিল পিসি। তো এই ছিল আজকের আলোচনা। আজকের আলোচনায় আমরা তফসিলের আদেশ 1 থেকে আদেশ 8 পর্যন্ত গুরুত্বপূর্ণ শুধুমাত্র ইম্পর্টেন্ট রুলস বা বিধিগুলোই আলোচনা করলাম। এগুলো পড়লে আশা করি আপনারা কমন পাবেন। বিগত সালের আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি যে এখান থেকে যথেষ্ট কমন পাবেন, আপনাকে 20-এ 20 কমন পেতে হবে না। সিপিসি থেকে 15টা কমন পাওয়া মানেও কিন্তু ভালো পরিমাণে কমন পাওয়া। তো যেইটা কমন পাবেন সেটা যেন সঠিকভাবে লিখে আসতে মানে উত্তর করে আসতে পারেন, বৃত্ত ভরাট করে আসতে পারেন সঠিকভাবে, সেইভাবেই পড়াটা প্রস্তুত করেন। এমসিকিউ নোট পড়েন, লিখিত নোট পড়েন, যাদের উভয় ব্যাচে আছেন তাদের কথা বলছি। বেয়ার এক পড়েন বা অন্য আপনার গাইড সংগ্রহ থাকলে আপনি পড়তে পারেন। তবে আমি বলেছি এমসিকিউ ব্যাচের জন্য আমার নোট এবং বড়জোর এক সেট বেয়ার অ্যাক্ট, তাছাড়া আর কিচ্ছুই লাগবে না। কোনো গাইড আমি রিকমেন্ড করব না বা করিনি, ভবিষ্যতেও করব না। কোনো মডেল টেস্টও রিকমেন্ড করব না, আমি মডেল টেস্ট দিব। তাহলে এমসিকিউ ব্যাচের জন্য শুধুমাত্র আমার নোট এবং যদি বিআর অ্যাক্ট পড়তে চান পাশাপাশি ভালো, আমার নোট পড়ে কোনো জায়গায় বুঝতে যদি না পারেন আমাকে প্রশ্ন করে বিআর অ্যাক্টের কাজটা চালিয়ে নিতে পারেন। বা বার কাউন্সিলের ব- আহ, বাংলাদেশ যে গভর্নমেন্টের যে ওয়েবসাইট আছে সেখানে বিআর অ্যাক্ট আছে ইংরেজিতে, সেটাও দেখে নিতে পারেন। যদি ইংলিশে আপনার প্রবলেম না থাকে তাহলে আর বিআর অ্যাক্টের দরকারই হচ্ছে না। তবে অ্যাডভোকেট হওয়ার পর তো প্র্যাকটিস করতে হলে বই লাগবে, সেক্ষেত্রে আপনি এক সেট বই রাখাই শ্রেয়। আর লিখিত ব্যাচের জন্য তো একটা বইয়ের কথা বলেইছি। তো আজকের ক্লাস থেকে যদি কারো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন, আর যদি প্রশ্ন না থাকে তাহলে আমি ক্লাসটি শেষ করব। শেষ করার আগে দুই একটি এমসিকিউ প্রশ্ন পড়ে দিই। আমি পড়তে গিয়ে বললাম 22 সালে একটি প্রশ্ন এসেছিল, সেটা কি? দ্য কোড অফ সিভিল প্রসিডিওর 1908 অনুযায়ী প্রতিটি সমনে ড্যাশ এর স্বাক্ষর, মানে ড্যাশ স্বাক্ষর করবেন। কে স্বাক্ষর করবেন? হু উইল সাইন, কে সাইন করবেন? এখানে উত্তর দেখেন, খ আদেশ 8 বিধি 1-এ বিচারক। আমি এটা পড়াতে গিয়ে বলছিলাম যে 5-এর 1-এ আছে বিচারক সাইন করবেন। এখানে দেখেন ক-তে আবার অপশন আছে আদালত, কনফিউশন। যিনি আদালত তিনি তো বিচারক, আর যিনি বিচারক তিনি তো আদালত, কিন্তু ব্যক্তি যিনি তিনি তো সাইন করবেন। বা কাল্পনিক যে আদালত তিনি তো সাইন করতে পারবেন না, প্রতিষ্ঠান সাইন করবেন না, সাইন করবেন ব্যক্তি। তাই এখানে মোর অ্যাপ্রোপ্রিয়েট বা অধিক সঠিক হচ্ছে বিচারক। এরকম কনফিউশন মূলক প্রশ্ন থাকবে। আচ্ছা, আজকে আমি শুরু করে দিয়েছি আদেশ। নেক্সট ক্লাসে আমি চেষ্টা করব, এই যে এখানে ভি লেখা আছে, ভি মানে 5, দু একজন আমাকে বলেছেন স্যার আদেশ যেগুলো আছে রোমান সংখ্যায় লেখা আছে, এবং অনেক সময় প্রশ্নের মধ্যে রোমান সংখ্যা দিয়ে প্রশ্ন আসে।
তো রোমান সংখ্যাগুলো একটু শেখালে ভালো হয়। তো রোমান সংখ্যার উপরে আমি ছোট একটা 1 বা 2 পেজের একটা নোট দিয়ে দেবো পিডিএফ আকারে। সেটার উপরে একটু আমি আলোকপাত করব, 5 মিনিটের একটা ছোট ক্লাস নিয়ে নিলেই রোমান সংখ্যা শিখে যাবেন আশা করি। সবার সুস্বাস্থ্য কামনা করে ক্লাসটি শেষ করছি। শুভরাত্রি।